প্রিয় দর্শক, আপনারা দেখছেন পিএম নিউজ 365 সঙ্গে রয়েছি আমি শাকিরুল ইসলাম। এই মুহূর্তে এমন এক ব্যক্তিকে পেয়েছি যিনি বাংলার রাজনীতিতে একেবারে পুরানো ব্যক্তিত্ব, যিনি একসময় বাম রাজনীতির প্রথম সারিতে ছিলেন। সেই ব্যক্তি এখন হাত চিহ্নে অর্থাৎ রাহুল গান্ধীর কংগ্রেসে যোগদান করেছেন। বেশ কয়েক মাস হয়ে গেছে, এমনকি বছর পেরিয়েছে। আমি যার কথা বলছি, এক সময়ের বাম আমলে মাদ্রাসা দপ্তরের যিনি মন্ত্রী ছিলেন ডক্টর আব্দুস সাত্তার। আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো। পিএম নিউজে প্রথমে আপনাকে স্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। আপনার কাছ থেকে জানতে চাইব, আপনি এক সময় বাম রাজনীতি ছিলেন, হঠাৎ করে সেই বামের আদর্শ নীতি ছেড়ে দিয়ে কংগ্রেসে কেন যোগ দেন? আমি কোনো আদর্শ নীতি ছাড়িনি। আমি সিপিআইএম ছেড়েছিলাম 2017 সালে। তারপর দীর্ঘ 21 মাস আমি কলেজে আমার অধ্যাপনা অন্যান্যর সঙ্গে যুক্ত ছিলাম। সেই অর্থে পার্টির সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। পরবর্তীকালে কংগ্রেস নেতৃত্ব আমাকে বারে বারে অনুরোধ করে যে বিজেপি এরকম সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যদি কোথাও বলতে হয় তো সেটা কোথায় বলবেন, আপনি আসুন আমাদের সঙ্গে। বারে বারে অনুরোধ করার পর আমি ঠিক করলাম যে ঠিক আছে। সে অর্থে আমি দল ছেড়ে আসলাম। দল আগেই ছেড়ে দিয়েছিলাম, 2017 সালেই ছেড়ে দিয়েছিলাম। মার্চ মাসে আমি আর রিনিউ করি। 31 মার্চ থাকে আমাদের পুনর্নবীকরণের সময় সদস্য পদ, সেটা আমি করি। আর এখানে আমি প্রায় 21-22 মাস পরে দলে যোগদান করি। বাম ছেড়ে কংগ্রেস, সেই বাম আমলে যেভাবে কাজ করতেন বা যেভাবে মানুষের হয়ে কথা বলতেন বা যেভাবে সংখ্যালঘুদের জন্য আপনি বিশেষ করে মুখ করতেন, এখানে এসে কি সেই জায়গাটা পাচ্ছেন? এখানেও একই কাজ আমার। আমি সংখ্যাগুরু সংখ্যালঘু সমস্ত প্রশ্নেই আমি কথা বলি। দেখলে আমার কোনো মৌলিক পরিবর্তন হয় ওই অর্থে। আর এখন তো বাম কংগ্রেস সব একসঙ্গেই আমরা পথ চলছি, ফলে আমার সেরকম কোনো মৌলিক পরিবর্তন হয় না। বরং আমি আরও বেশি করে যে কাজটা করতে পারছি দলগতভাবে। আমি এখন 3টে জেলার দায়িত্বে পর্যবেক্ষক হিসাবে, এখানে আমি জেনারেল সেক্রেটারি। আমার কাজের ধারাটা ঠিক আছে। আমি তো আরও বেশি করেই লিখতে পারি সমানাধিকারের প্রশ্নে, মৌলিক অধিকারের প্রশ্নে, সংখ্যালঘুদের প্রশ্নে, চাকরির প্রশ্নে। আপনি দেখলেই বুঝতে পারবেন যে নিয়মিত বাংলার জনরবে আমি লিখি, প্রদেশ কংগ্রেসের যে কংগ্রেস বার্তা সেখানে নিয়মিত লিখি, অন্যান্য জায়গায় লিখি, নিয়মিত আমি লিখি। বেশ কয়েক মাস ধরে এনআরসি, সিএ, এনপিআর নিয়ে মানুষের ভিতরে গুঞ্জন তৈরি হয়েছে এবং দেশ জুড়ে এর বিরুদ্ধে আন্দোলন চলছে। সেখানে আপনার ভূমিকা কেমন হবে? না, কয়েকদিন আগে বইমেলা যখন শুরু হলো, কংগ্রেস বার্তার পক্ষ থেকে একটা ছোট্ট পুস্তিকা প্রকাশিত হয়েছে, ভালো মিথ্যার জাল ছিন্ন করো। সেখানেও এই প্রশ্নে আমার লেখা আছে যে বিজেপি আরএসএস যে বিভাজনের শক্তি ভয়ঙ্করভাবে, এবং দিল্লির নির্বাচনে যে ভাষা ব্যবহার হয়েছে, যেভাবে ব্যবহার হয়েছে, স্বাধীনতার পর এইভাবে কোনোদিন সাম্প্রদায়িক বিভাজনের লক্ষ্যে এই ধরনের ভাষা ব্যবহার হয়নি। ইতিপূর্বে আমরা কখনো লক্ষ্য করিনি যে দেশের প্রধানমন্ত্রী তিনি আরএসএসের শুধু স্বয়ংসেবক নন, কিংবা তিনি শুধু বিজেপির নেতা নন, তিনি সব মানুষের প্রতিনিধি, দেশের প্রধানমন্ত্রী। তিনিও যখন রামজাদে হারামজাদে পোশাক দেখলে চেনা যায় যখন মন্তব্য করেন, তখন নির্বাচন জেতার লক্ষ্যেই করেন। তিনি বলেন, সারা জীবন ধরে যা স্বপ্ন দেখেছি 6 মাসে পূর্ণ করে দিয়েছি। দেখতেই পাচ্ছি আমরা চোখের সামনে 3 তালাকের অপরাধীকরণ, 370 ধারা বিলোপ, শুধু নয়, একটা জম্মু কাশ্মীর রাজ্যকে মানচিত্র থেকে, ভারতের মানচিত্র থেকে রাজ্য হিসাবেই তুলে দেওয়া, 3 ভাগে ভাগ করে দেওয়া, প্রায় ধর্মের ভিত্তিতে 3 ভাগে ভাগ করে দেওয়া, জম্মু কাশ্মীর লাদাখ। 3 জন প্রাক্তন মুখ্যমন্ত্রী জনসুরক্ষা আইনে এখনো পর্যন্ত গোটা কাশ্মীর অবরুদ্ধ, বাবরি মসজিদ রায়, আর শেষ এই যেটাকে আমরা বলছি এনপিআর, এনআরসি। আসামের ক্ষেত্রে তারা ভেবেছিলেন যে সবই সংখ্যালঘু মুসলিমরাই এর আওতায় পড়বে, কিন্তু আসামের অভিজ্ঞতা বলছে 14 লক্ষ হিন্দুও পড়েছে।
এখন এনপিআরকে দেখতে হবে আপনার কন্টেন্ট এবং কনটেক্সটে দাঁড়িয়ে, যে কোন পরিস্থিতিতে, যে কথাটা আমরা বলি নিয়ত নীতি, নিয়তটা কি আর কোন লক্ষ্যে নীতিটা তৈরি করা হচ্ছে, এই নিয়ত আর নীতিটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যেটাকে আমরা আরেকটা ভাবে বললাম কন্টেন্ট কনটেক্সটের পরিপ্রেক্ষিতে, যে কখন আমরা করছি, এই দুটো শব্দ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এখন তথ্য তো বহুভাবেই সরকার নিচ্ছে, ডিজিটাল রেশন কার্ড থেকে শুরু করে মোবাইল, আপনি যদি একটা সিম নিতে যান সেখানেও তথ্য, নানানভাবে ফেসবুক তথ্য, নানানভাবে তথ্যগুলো হচ্ছে নেওয়া হচ্ছে। এর আগে আমরা দেখেছি আধার কার্ডের ক্ষেত্রে নেওয়া হয়েছে, জনগণনার ক্ষেত্রে নেওয়া হয়েছে। তো তথ্য তো একভাবে নেওয়া হচ্ছে না, বহুভাবে তথ্য নেওয়া হচ্ছে। এখন এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 21 ধরনের তথ্য চাওয়া হচ্ছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বাবা মা কোথায় জন্মেছে, তার কি প্রমাণ আছে। এখন সমস্যা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী যখন ডিগ্রি দেখাতে পারেন না, ওই বছরের হচ্ছে যে দিল্লি বিশ্ববিদ্যালয় বলে তথ্য নেই, আর আমার দেশ খরাপীড়িত দেশ, বন্যা পীড়িত দেশ, গরিব মানুষের দেশ, তপশিলি জাতি উপজাতি পিছিয়ে পড়া মানুষের দেশ, তারা কি করে পাবে? এটা শুধু মুসলিমদের প্রশ্ন না, এর সঙ্গে পিছিয়ে পড়া গরিব মানুষের বিষয় আছে। আপনি যে এনপিআর এর কথা বলছেন, যে এই এনপিআর নিয়ে যে আলোচনা হলো, এই এনপিআর কিন্তু 2003 সালের সিটিজেন অ্যাপয়েন্টমেন্ট অ্যাক্টের অনুযায়ী হচ্ছে, এবং সেই সময় যখন অটল বিহারী বাজপেয়ীর আমলে এই আইনটা তৈরি হয়, তখন কংগ্রেসের আমলে কংগ্রেস কিন্তু সেখানে ছিল। আপনি হয়তো তখন কংগ্রেসে ছিলেন না, তখন বামপন্থীরা ছিল, তারা কিন্তু তখন বিরোধিতা করেনি। আমি আপনাকে এটার উত্তর আগেই দিলাম, যে দুটো ইংরেজি শব্দ আমি ব্যবহার করেছি, যে কন্টেন্ট আর কনটেক্সট। কন্টেন্ট আর হচ্ছে কনটেক্সট। যদি আপনি বলেন যে সারা ভারতবর্ষে অর্ধেক সমস্ত অঙ্গরাজ্যগুলোর মধ্যে এর আগে 2011 সালেও যদি দেখেন, 10 সালেও যদি দেখেন, জনগণনা হয়েছে, আর অর্ধেকের ক্ষেত্রে আধার হয়েছে, তখন তো কোনো প্রশ্ন তোলেনি। প্রশ্ন তুলেছে কি? আধারে তো আমরা সবাই গেছি, ওটা থাকবে ডিজিটাল ব্যবস্থাপনা, জানি তা তো না। সে আধারের তথ্য জিওর নামে সব চলে গেল, সে আলাদা প্রশ্ন, সে তো তথ্যই। কারণ আজকের পৃথিবীতে সব থেকে বড় ব্যবসা হচ্ছে তথ্যের আদান প্রদান। বড় ব্যবসা, কিন্তু সব থেকে বড় ব্যবসা। ওলা উবের থেকে শুরু করে সব বড় ব্যবসা শুধু কী করছে? একটা জায়গার তথ্য আরেকটা জায়গায় তারা পাঠিয়ে দিচ্ছে, মনিটর করছে। সেটা একটা প্রসঙ্গ। তো তখন তো এই প্রশ্নগুলো ওঠেনি, আজকে উঠছে। প্রশ্ন উঠছে এই কারণে যে শুধু 3টে দেশ কেন, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ কেন? প্রশ্ন এও উঠেছে। তাহলে শ্রীলঙ্কার তামিলদের ক্ষেত্রে কী হবে? তারাও তো প্রতিবেশী, সেখানে তামিল মানে হিন্দু মুসলিম উভয় আছে। আমার তামিল মানে তামিলনাড়ু থেকে যাবে। প্রশ্ন উঠতে পারে নেপাল নয় কেন? সেটা হিন্দু রাষ্ট্র ছিল একসময়, এখন নেই। তাহলে হিন্দুরা, সব হিন্দুরাও আসছে না কেন? মুসলমান। ভুটানের ক্ষেত্রে আসছে না কেন? কিংবা মায়ানমার রোহিঙ্গাদের প্রশ্নটা আসছে কেন? এটা তো আসছে না। আসছে কি? আসছে না। তাহলে এই যে সব মিলিয়ে সব দেশও তার মানে হচ্ছে না, তার মানে সব প্রতিবেশী দেশগুলোও যুক্ত হচ্ছে না। যুক্ত হচ্ছে কি না? তারা তাদের মতো করে করতে চাইছে, তারা প্রতিবাদের ভাষাটাও তাদের মতো করে করতে চাইছে, সব কিছু তারা কন্ট্রোল করতে চাইছে। আজকে ভারতবর্ষের বিপদের দিকটা হচ্ছে এইটাই। দেশে বেকারত্ব 45 বছরে সব থেকে বেশি। জিডিপি নামছে, জিডিপি মাপার স্কেলিং চেঞ্জ করে দিয়েছে, মাপার পদ্ধতি চেঞ্জ করে দিয়েছে। তৎসত্ত্বেও জিডিপি হুড় করে নামছে তো। দেশে হচ্ছে কৃষকদের অবস্থা খুব খারাপ। জিএসটি করার পরে হচ্ছে ছোট যারা দোকানপাট সব করে হচ্ছে করতে, সেটার অবস্থা খুব খারাপ। নোটবন্দির ফলে এমনিতেই ভারতীয় অর্থনীতি একটা পঙ্গুত্ব এসছে। তো তারই পরিণতি এটা হচ্ছে যে তারা সব কিছুতে ধর্মের মোড়কে হিন্দু রাষ্ট্র তৈরি করার স্বপ্ন নিয়ে এই কাজগুলো করছে। ব্যক্তিগত বা আপনি দলগতভাবে কি মনে করেন যে বিজেপি এনআরসি সিএ আইনটা ওদেরকে ব্যাকফুটে নিয়ে যেতে পারে?
দেখুন যাচ্ছে তো, বৈচিত্র্যের মধ্যে ঐক্যই তো ভারতবর্ষ। কারণ মনে রাখতে হবে যে আমি একটু আগে বললাম 6 শিডিউলে ধরুন উত্তর পূর্বাঞ্চলে অনেকগুলো রাজ্যকে রাখা হচ্ছে, অরুণাচল, মণিপুর, মেঘালয়, এই রাজ্যগুলোকে রাখা হচ্ছে। তো আচ্ছা ধরুন কোনো অনুপ্রবেশকারী, তাদেরই ভাষা আমি ধরে নিলাম, ওখানে যাবেন তো ওটা তো বাদ গেল, 6 শিডিউল তো এই আইনের আওতায় নেই। তাহলে ওখানকার ক্ষেত্রে এক আইন, এখানকার ক্ষেত্রে এক আইন। আপনি 370 ধারা তোলার সময় কি বলেছিলেন? সারা দেশে এক আইন হবে। এক্ষেত্রে তো দুরকম আইন হয়ে গেল। এক আইন হলো কি? উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে 6ষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত যে সমস্ত রাজ্যগুলো আছে তাদের ক্ষেত্রে একরকম আইন, এক্ষেত্রে আরেক রকম আইন। প্রতিবাদ হবেই। তার কারণ এই কথাটা বলছি যে দেখুন আমাদের খাওয়া পড়া সব কিছু যদি বলেন, আসাম উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে আমার মেলে না, আবার উত্তর ভারতে একরকমের, আবার দক্ষিণ ভারতে একরকম, এই সব নিয়ে তো ভারতবর্ষ। আমি একটু আগে বললাম রবীন্দ্রনাথের সেই বিখ্যাত কথাটা যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, এটাই তো ভারতবর্ষ। রাজ্যে যে অবস্থান NRC-CA নিয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে NRC-CA আন্দোলন করছেন এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বিরোধীরা বা সাধারণ গণসংগঠন যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে, আন্দোলন করতে দেওয়া হচ্ছে না। এ বিষয় নিয়ে কী বলবেন? না না, এটা তো আগে থেকেই দেখে আসছে, এটা নতুন কিছু না। তৃণমূল কংগ্রেস চায় সবাই তার ব্যানারে আন্দোলন। এর আগে আমরা পাক শাখার ক্ষেত্রেও দেখেছি যে যারা সংখ্যালঘু নেতা তাদেরকে দেওয়া হলো না, বরং কাউকে কাউকে 5-6 ঘন্টা হচ্ছে পুলিশ ডিটেইনও করল। এটা সত্যি কি প্রয়োজন ছিল? আমার প্রশ্নটা হচ্ছে এটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তো আন্দোলন ছিল না, এই আন্দোলনটা তো ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, এবং এই আন্দোলনের সহিত তো তৃণমূলও ছিল, তৃণমূল কংগ্রেসও ছিল। তাহলে এটাতে বাধা দেওয়ার কী প্রয়োজন ছিল আমি জানি না। 1, 2, যখন কেরালা সরকার করল বিধানসভায় প্রস্তাব পাস, তখনও মুখ্যমন্ত্রী মানতে চাননি, বলেন আমরা আগেই করে দিয়েছি। শেষ পর্যন্ত তিনি পরে করলেন, বিধানসভায় পরে করলেন, এটা আগেই করতে পারতেন। তৃতীয় কথাটা হচ্ছে যখন এইটা নিয়ে উত্তাল সারা রাজ্য, এই প্রেক্ষিতে হচ্ছে দেশের প্রধানমন্ত্রী এলেন রাজ্যে, মাননীয় মুখ্যমন্ত্রী গেলেন দেখা করতে। এখানে বলে রাখা ভালো যে আসামে তাদের সরকার আছে, বিজেপির সরকার আছে, 2 বার হচ্ছে যেতে পারেননি তিনি। খেলো ইন্ডিয়ার প্রোগ্রাম, আরও একটা প্রোগ্রামে যেতে পারেন, পরে গেছে। আমার এটা ভালো লাগতো যদি মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমে এর বিরুদ্ধে প্রস্তাবটা পাস করি বিধানসভা, সেই প্রস্তাবের কপি নিয়ে বিরোধী দলনেতা, বামফ্রন্টের পরিষদীয় নেতা, এই 3 জন মিলে যদি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে সাক্ষাৎ করতেন আর বলতেন যে আমার রাজ্য, আমরা রাজ্যবাসী, আমরা বিধানসভায় সব দল, এটা আমরা চাই না, এটা আপনাকে আমরা বলতে এসেছি, সব থেকে ভালো হতে পারত। তিনি করলেন না, তিনি একা একা গেলেন। যে মাননীয় মুখ্যমন্ত্রী যদি সত্যিই সদিচ্ছা থাকত তাহলে বিধানসভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাবটা পাস করিয়ে বিরোধী দলনেতা, পরিষদীয় নেতা বামফ্রন্টের নিয়ে গিয়ে 3 জন মিলে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতেন যে এই বিধানসভায় আমরা এটা করেছি, প্রস্তাব পাস করেছি, আমরা NPR NRC চাই না, তাহলে আন্দোলনটা আরও জোরদার হতো রাজ্যবাসীর পক্ষ থেকে। কিন্তু সেটা তিনি করেননি বলেই হচ্ছে নানান প্রশ্ন উঠেছে। আমরা দেখেছি মুর্শিদাবাদের জলঙ্গিতে তৃণমূলের ব্লক সভাপতি এবং পঞ্চায়েত প্রধানের স্বামী দুজনেই মিলে আন্দোলনকারী, NRC বিরোধী আন্দোলনকারীদের উপর গুলি চালিয়েছে, রীতিমতো দুজন সেখানে স্পট ডেড। গত কয়েকদিন আগে বইমেলায় NRCর বিরুদ্ধে মানুষকে লিফলেট দিচ্ছিল, সেখানে RSS-এর যে স্টল ছিল বিশ্ব হিন্দু পরিষদের, সেই স্টলের সামনে সেই যারা NRC বিরোধী লিফলেট দিচ্ছিল তাদেরকে আঘাত করায় এবং রীতিমতো পুলিশও তাদেরকে আঘাত করে এবং অনেকেই ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে 2-1 দিনের মধ্যে অনেককে গ্রেপ্তার করেছে এবং অনেককে জেল কাস্টাডিতে রেখেছে। কি বলবেন এই বিষয়ে? না, প্রশ্নটা এগুলো আছে যে এই সময়কালের মধ্যে সবথেকে বেশি RSS-এর স্কুল হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। RSS-এর শাখা বেড়েছে,
বন্দুক নিয়ে অস্ত্র প্রশিক্ষণ হয়েছে দক্ষিণ 24 পরগনায়। প্রায় প্রতিযোগিতা হয়েছে। কেউ গীতা বিতরণ করছেন, কেউ রামের নামে হচ্ছে, হনুমানের নামে, নানান ধরনের হয়েছে। এই প্রতিযোগিতা তৃণমূল এবং বিজেপির মধ্যে হয়েছে, যা স্বাধীনতার পর কখনো কল্পনা করা যায়নি, সেটা আজ হচ্ছে। আজ দেখা যাচ্ছে বিগত লোকসভা নির্বাচন 18 জন এমপি এই রাজ্য থেকে জিতে যাচ্ছে বিজেপির। কেউ কোনোদিন ভাবতেও পারেননি, কল্পনাও করতে পারেননি, কিন্তু আজকে এটা বাস্তব। আর এটা সবটাই হয়েছে তৃণমূলের নীতি এবং হচ্ছে যে কার্যকলাপের মধ্য দিয়ে। আর এটাও ঠিক যে তৃণমূল তো বহুবার একসঙ্গে ভোট লড়েছে বিজেপির সঙ্গে। আমি আর নতুন করে কি বলবো? আপনি কি বলতে চাইছেন যে তৃণমূলের সঙ্গে বিজেপির গোপন কোথাও আঘাত রয়েছে? না না, গোপন কেন? এর আগে তো ভোট লড়েছে একসঙ্গে, গোপন বলবো কেন? বিজেপি তো বাড়ছে, কি করে বাড়ছে? আমি তো আগেই বললাম, তৃণমূল কংগ্রেসের নীতি এবং কার্যকলাপের কারণে এটা বাড়ছে। এই নতুন কথা কি? নতুন কিছু কথা কি? আমি তো বললাম স্কুল বাড়ছে, অস্ত্র প্রশিক্ষণ হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই যে রোজ গালিগালাজ করছে, আপনি একটা কিছু বলুন, আপনাকে পুলিশ বলছে চলুন আমার সঙ্গে থানা। কিন্তু রোজ যেভাবে যে ভাষায় গালিগালাজ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা পর্যন্ত নিয়েছে সরকার প্রশাসন? নিয়েছে কি? নেয়নি। কেন নেই? এটা যদি কোনো বামফ্রন্টের কর্মী বা কোনো কংগ্রেস কর্মী করতেন তাহলে কি হতো? আমাকে বলতে হবে, তাহলে কি হতো? বিজেপি সব ছাড়, কিছু বলা যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। এই যে পাক সাকাশে যখন আন্দোলন হয়েছিল, কি বলা হয়েছিল? মেয়র পরিষদ বললেন যে ওরা অবৈধভাবে বসেছে। 11 তারিখের আগে তুলে দিতে হবে, কারণ মিলন মেলা শুরু হবে। মাননীয় মুখ্যমন্ত্রী তো একবার যেতে পারতেন ওখানে। সব রাজনৈতিক দলের নেতারা গেছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি গেছেন, দেশের প্রাক্তন অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম গেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী তো একবারে যাননি। কি সমস্যা? তার যেতে কি অসুবিধা ছিল? এতগুলো মহিলা বসেছিলেন, ছাউনি তো অনেক পরে হলো। ওখানে ন্যূনতমটুকু সুযোগ সুবিধা ছিল না। কি অসুবিধা ছিল? তারা আন্দোলনটা কি করছেন? কোনো রাজনৈতিক দলের তো করছেন না। জাতীয় পতাকা হাতে আছে, হাতে আছে সংবিধান। সংবিধান থাকলে দেশ এক থাকবে, দেশ এক থাকলে রাজনীতি থাকবে, তখন যে যা রাজনীতি করবেন। কাউকে তো বলা হয়নি। তিনি তো মাননীয় মুখ্যমন্ত্রীর তো আগে যাওয়া উচিত ছিল। তিনি জাননি, এখনো পর্যন্ত তিনি জাননি, আমি যতটুকু জানি। কেন জাননি, কি জাননি, কেন, কি কারণে? তার দলের পরে অনেকে গেছেন, আমি যা শুনেছি, পরে অনেকে গেছেন, কিন্তু তিনি নিজে জানেন। তাহলে অসুবিধা কিছু। আর তৃণমূল কংগ্রেস সবসময়ই চায়, বিজেপি যেভাবে বলে যে প্রতিবাদটাও তাদের মতো করে করতে হবে, তাদের ইচ্ছা অনুযায়ী হবে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী আন্দোলন করতে হবে, প্রতিবাদ করতে হবে। প্রিয় দর্শক, আমরা দীর্ঘক্ষণ ধরে আলোচনা করছিলাম কংগ্রেস নেতা ডক্টর আব্দুস সাত্তারের সঙ্গে। তিনি দীর্ঘ আলোচনার মাধ্যমে এটা স্পষ্ট করে দিয়েছেন যে এনআরসি এবং সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী আন্দোলন করলেও তিনি কিন্তু রীতিমতো প্রকাশ্যে আরএসএস এবং বিজেপিকে সুবিধা করছেন, এবং কংগ্রেসের অবস্থান বরাবরই বিজেপি আরএসএসের বিরুদ্ধে, সেটাও প্রকাশ করলেন। একেবারেই সর্বশেষ আমরা আপনার কাছ থেকে জানতে চাইব, আগামী দিনে আপনাদের পশ্চিমবঙ্গে কংগ্রেসের অবস্থান কি বা কি পরিকল্পনা? না, আমাদের অবস্থান পরিকল্পনা সামনে তো পৌর নির্বাচন, তারপর 2021 হচ্ছে বিধানসভা নির্বাচন। বাম কংগ্রেস সম্মিলিতভাবে এই নির্বাচনে লড়াই করবে। সর্বত্র যে সিট শেয়ারিং চলছে, আলোচনা চলছে, যাতে আমরা এই রাজ্যকে বাঁচাতে পারি। কারণ মাথায় রাখতে হবে, গণতন্ত্র, চাকরির প্রশ্ন, সমস্ত ক্ষেত্রে আমরা যাতে রাজ্যের মানুষকে সেই জায়গা দিতে পারি, সেই জন্য বাম কংগ্রেস সম্মিলিতভাবে এই রাজ্যে ভোটে লড়াই করছে। ধন্যবাদ। এখন এই পর্যন্ত। পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।